আগের দিন ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ারে যতটা পড়েছিলাম তারপর থেকে আজকে কন্টিনিউ হবে, তাই তো ভাই? তাহলে আজকে যে টপিকটা শুরু হবে সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি, যেটার নাম হচ্ছে ল অফ কনজারভেশন অফ। তার মানেটা কি? তার মানে হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, যেটাকে বাংলায় বলে, তাই তো? এটাই তো বলে এনার্জি, মানে এনার্জির নিত্যতা সূত্র, মানে যে কনজার্ভড হয়। তার মানে এটার মানেটা কি বলছে, যে এনার্জি যেটা হয় সেটা ক্রিয়েট করাও যায় না, আর তার সাথে ধ্বংসও করা যায় না, ঠিক আছে? শুধুমাত্র একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে এনার্জি কি হয়, কনভার্ট হয়। কি হয় ভাই? কনভার্ট হয়, মানে পরিবর্তিত হয়। হ্যাঁ, একদম। মানে তুই তুই ধর, মানে ইলেকট্রিসিটি দিচ্ছিস, তোর পাখা ঘুরছে। তার মানে কি, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমার কোন এনার্জিতে কনভার্সন হচ্ছে? মেকানিক্যাল, তাই তো? ধর জেনারেটরে তুই প্রাইম মুভারটা রোটেট করিয়েছিস, জেনারেটরে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। তুই এখানে তাহলে কোন এনার্জি থেকে কোন এনার্জিতে হলো? মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল। বোঝাতে পারছি কি বল? তার মানে এনার্জি শুধুমাত্র তুই তৈরি বা ধ্বংস করতে পারবি না, এটা একটা ফর্ম থেকে শুধু অন্য ফর্মে চলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এর ফর্মুলা মানে এর যে সূত্রটা, যে ল অফ কনজারভেশন অফ এনার্জি, এটা অনেক সময় পরীক্ষায় পড়ে যায়। তাই যদি পড়ে যায় তোকে লিখতে হবে, ঠিক আছে? এনার্জি ক্যান, মেমারি থেকে যারা আছিস, জয়েন করেছিস কেউ? নাইদার বি ক্রিয়েটেড, কেউ থাকলে হ্যাঁ, জয়েন্ট করেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আছে আছে আছে। ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, ঠিক আছে? সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ইট ক্যান বি কনভার্টেড, ইট ক্যান বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, অ্যানাদার, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল, যদি আমি জেনারেটরের ক্ষেত্রে বলি, জেনারেটরের ক্ষেত্রে কি হয়, আমার মেকানিক্যাল এনার্জি থেকে, মেকানিক্যাল এনার্জি থেকে হয় ভাই ইলেকট্রিক্যাল এনার্জি। ইয়েস অর নো? রেসপন্স করবি, হ্যাঁ দাদা, হ্যাঁ। ঠিক আছে? আর আমার যদি মোটরের ক্ষেত্রে আমি দেখি, ফর মোটর, কারো মাইক মনে অন আছে। ভাই মাইকগুলো সঙ্গে সঙ্গে অফ করে দিবি, যদি কথা বলার হয় বলে অফ করে দিবি, তাতে ইকো বা অন্যান্য নয়েজ তৈরি হবে না, তাই তো রে? আমার যেটা মোটর হয় সেখানে ইলেকট্রিক্যাল এনার্জি টু কি হয়? স্যার বলছি যে কোনো যন্ত্রের ইঞ্জিন ফিঞ্জিনও তো এরকম কিছু তৈরি করে, হুম। মানে কোনো ইঞ্জিন, মানে গাড়ির ইঞ্জিন বা আরে অন্য ভাই কিছুর ওটা তো, ইঞ্জিনের। আরে ভাই তুই পেট্রোল দিলে তবে তো ইঞ্জিন চলবে নাকি? ওটাও তো এনার্জি হ্যাঁ, একটা। ওটা এনার্জি তো কনভার্টই তো করছে। হ্যাঁ, সেটাই ওটাই সেটাই বলছি। সেটাই তোকে বলেছি যে এতক্ষণ যে এনার্জি শুধু কনভার্ট হয়ে যায় একটা ফর্ম থেকে আলাদা ফর্মে, তুই তৈরি বা ধ্বংস করতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বললেন। এটাই ব্যাপার। ঠিকই বলেছি। ম্যাটারটা একই, আমি শুধু এক্সপ্লেন করে দিলাম, বুঝলি তো? কিছু না, আমি শুধু জাস্ট তোদেরকে বোঝানোর জন্য আমি লিখে দিয়েছি, যে হ্যাঁ, ঠিক ফর আছে। এক্সাম্পল আর কি, ফর এক্সাম্পল কি কি হয়ে থাকে সেটা আমি লিখে দিচ্ছি, আর কিছু না। ঠিক আছে ভাই, এতটা ক্লিয়ার হয়েছে আশা করছি। এরপর যেটা আসছে, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। কি হচ্ছে? মেকানিক্যাল এনার্জি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। স্যার ওই সিনেমার না ওটা দেখবো, হুম, কি বুঝি ভাই? একটু নিচে নামা, ওই উপরে ও সাথে দেখবো ইঞ্জিন।
ঠিক আছে? হ্যাঁ স্যার। তুই পরেও লিখে নিতে পারবি ভাই, ঠিক আছে? তুই পরেও লিখে নিতে পারবি যদি অসুবিধা হয়। আস্তে আস্তে লিখবি, টাইম অসুবিধা নেই। আমি একটু মানে যেহেতু টাইম লিমিটেড, তাই আমাকে একটু তাড়াতাড়ি পড়াতে হবে, তাই তো? তাহলে ভাই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কি আমরা কি জানি যে ইন হাউ মেনি ওয়েজ দ্য মেকানিক্যাল এনার্জি ডিভাইডেড, কি কি ভাবে আমরা মেকানিক্যাল এনার্জিকে ডিভাইড করতে পারি? দুটো ফর্মে। একটা সবাই জানি যে কাইনেটিক এনার্জি, যেটাকে গতিশক্তি বলা হয়, আর একটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, বা বাংলায় যেটাকে স্থিতিশক্তি বলা হয়ে থাকে, তাই তো? প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে যে যে আমার টোটাল যে এনার্জি, টোটাল যে মেকানিক্যাল এনার্জি কি হবে? ইজ অলওয়েজ কনস্ট্যান্ট হবে। কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট হবে। কোন ক্ষেত্রে? ইন অ্যাবসেন্স অফ এনি ডিসিপেটিং ফোর্স। মানে কি? যে ফোর্স গুলো ওই মেকানিক্যাল এনার্জিটাকে বাধা দিতে পারে, সেই সব যদি এনার্জি না প্রেজেন্ট থাকে। যেমন আমার ফ্রিকশন হতে পারে, এয়ার হতে পারে, ওগুলো তো আমাদের কোন একটা জিনিসের কি বলবো মানে মুভমেন্টকে বাধা দেয়, তো দেয় কি না? ধর আমি একটা মানে বলকে গড়িয়ে দিয়েছি রাস্তার মধ্যে দিয়ে, এবার রাস্তাটা যদি কংক্রিটের হয় বা উপরে পাথর টাথর ছিটিয়ে থাকে, তাহলে বলটা তো বেশি দূর যেতে পারবে না, না? বিকজ দ্য ফ্রিকশন ইজ ওয়ার্কিং। এবার যদি রাস্তাটা স্মুথ হয়, তাহলে বলটা অনেক দূর গড়িয়ে যাবে, হ্যাঁ কি না? যাবে তো। তার মানে হচ্ছে যে ফ্রিকশন হচ্ছে আমার এই মুভমেন্টটাকে বাধা দিচ্ছে। কি বললাম, বোঝা গেছে? সেটা কিরকম মুভমেন্ট ছিল ভাই? কাইনেটিক এনার্জি ছিল, আমার গতি শক্তি ছিল, বলটা গতিতে ছিল, তাই ওর মধ্যে যে এনার্জিটা কাজ করছিল সেটাকে কাইনেটিক এনার্জি বলা হয়। বোঝাতে পেরেছি কি বলছি? কথাটা লজিক বুঝতে পেরেছিস? এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে একটা। এইটা পরীক্ষায় পড়ে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ কি এনার্জি ভাই? মেকানিক্যাল এনার্জি। সবাই মানে আমাকে মোটামুটি একটু রেসপন্স দে যে যেটা বললাম কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাহলে আমি হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আশা রাখছি যে বোঝা গেছে যে টোটাল যে মেকানিক্যাল এনার্জি আমার হয়ে থাকে, তাহলে আমার মেকানিক্যাল এনার্জি কি কি? আমি দেখতে পাচ্ছি যে দু রকম হয় মেকানিক্যাল এনার্জি। একটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, যেটাকে স্থিতি শক্তিও বলা হয়, পিই বলে পোটেনশিয়াল এনার্জি। আর একটা এনার্জি আছে যেটাকে আমরা বলে থাকি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। হ্যাঁ হ্যাঁ, কি ঠিক আছে, কাইনেটিক এনার্জি। তাহলে এখানে যে প্রিন্সিপালটা আছে সেটা কি আছে, তোকে সেটা জানতে হবে। ইম্পর্টেন্ট প্রিন্সিপাল পরীক্ষায় আসে। দ্য প্রিন্সিপাল সেজ, প্রিন্সিপাল কি বলে যে when there is no dissipating force, ঠিক আছে, when there is no dissipating force, কোন রকম ডিসিপেটিং ফোর্স বা যে সমস্ত ফোর্স কোন একটা মুভমেন্টে বাধা দেয়, সেই সমস্ত ফোর্স যদি না কাজ করে, এক্সাম্পলে লিখে দিবি লাইক কি হতে পারে? ফ্রিকশন হতে পারে, হুম, এয়ার রেজিস্ট্যান্স হতে পারে, এয়ার হতে পারে, এয়ারও তো বাধা দিতে পারে রে ভাই। ধর ঝড় হচ্ছে ভীষণ বাইরে, আর আমার কোনো ভাই বাইক নিয়ে বেরিয়েছে, তাহলে সে বাইক চালাতে পারবে না তো। তাকে ঝড় মানে এয়ার কি করবে? তাকে রেজিস্ট করার চেষ্টা করবে, তার গতিকে বাধা দেওয়ার চেষ্টা করবে, ঠিক কি না? দ্য টোটাল হ্যাঁ হ্যাঁ স্যার। মেকানিক্যাল এনার্জি of a system remains constant. টোটাল যে মেকানিক্যাল এনার্জি হয় সেটা আমার কনস্ট্যান্ট থাকে। কি বললাম, বোঝা গেছে? মানে টোটাল যে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি হয়,
সেটা আমার টোটালটা কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট বলতে সমান থাকবে। এবার এর কিছু এক্সাম্পলস হয়। স্যার কনস্ট্যান্ট মানে তো ধ্রুবক। একদম একদম, মানে প্রথমে যেটা থাকবে আলটিমেটলি তাই থাকবে, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকবে। তার মানে তোমার যদি কি বলবো, মানে র্যাঙ্ক 1 কলেজে হয়, তোমার ইউনিভার্সিটিতেও র্যাঙ্ক 1ই হবে। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা যদি স্যার। যদি তোমার পড়াশোনার মধ্যে গাফিলতি না থাকে, তাই তো নাকি? তাহলে তো তুমি কলেজেও যদি ফার্স্ট হও, তুমি ইউনিভার্সিটিতেও ফার্স্ট হতে পারো। ইয়েস অর নো? কিন্তু তোমার যদি পড়াশোনায় গাফিলতি হয়ে যায় যে আমি কলেজে ফার্স্ট হয়ে গেছি, আমি বিশাল বড় ব্যাপার আমার, আমি আর পড়াশোনা করবো না, তাহলে তুমি ইউনিভার্সিটিতে নিশ্চয়ই আর ফার্স্ট হতে পারবে না। তোমার পড়াশোনার গাফিলতি কারণে তোমার র্যাঙ্কটা কনস্ট্যান্ট থাকছে না। র্যাঙ্কটা তোমার 1 থেকে পাল্টে হয়ে যেতে পারে 10। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার স্যার তাহলে কনস্ট্যান্ট কেন বলছে? কনস্ট্যান্ট মানে তো ধ্রুবক একই থাকে, হ্যাঁ। এই জন্য কনস্ট্যান্ট বলছে। কেন বলছে সেটা আমি এই এক্সাম্পলটা দিয়ে তুমি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, এক্সাম্পলটা দেখো, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল আছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি of a freely falling body। এটা ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, ঠিক আছে ভাই? এই জিনিসটা আসে পরীক্ষায়, আমি আবারও বলছি। এই লটা পড়বে, আর এই যে টপিকটা এটা এক্সপ্লেন করতে দিতে পারে ইন কেস। এর লজিকটা বুঝতে হবে তোদের। এবার যে কামায় তো জিজ্ঞেস, বুঝতে পারলাম না। দেখ এবার ঠিক আছে। বুঝতে পারিস না, একবার বলে দিই। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অফ আ ফ্রিলি ফলিং বডি। আমি কিছু বোঝাইনি এখন, আমি শুধু লিখেছি টপিকটা, ও বোঝেন। ঠিক আছে? না বললে তুই কি করে বুঝবি ভাই? আমি তো কিছু বলিনি এখন। যাই হোক, একটা ধর, তুই মাইকটা অফ কর ভাই, ইকো হচ্ছে শুনতে পাচ্ছিস, তাও মাইকটা খুলে দিয়েছি। একটা বল ধর ওপর থেকে ছাদের মাথা থেকে কেউ দোতলা বিল্ডিং থেকে ছেড়ে দিয়েছে, হ্যাঁ? ছেড়ে দেওয়ার পর বলটা নিচে ফ্রিলি পড়ছে। ফ্রিলি ফলিং বডি মানে ও যে পড়ছে, কোনো রকম ফ্রিকশন কাজ করবে না, কোনো রকম এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে না, নট এনি আদার ফোর্সেস। এমন নয় যে মাঝখান থেকে কেউ গিয়ে বলটাকে লুফে নিল, কোনো কিছুই কাজ করবে না। বলটা ওপর থেকে পড়ছে, এই হচ্ছে আমার গ্রাউন্ড, ঠিক আছে ভাই? এবার যে আমাকে জিজ্ঞেস করছিল যে আলটিমেটলি স্যার কনস্ট্যান্ট কেন হচ্ছে, আলটিমেটলি যে ছাদের মাথায় যদি বলটার টোটাল এনার্জি যেটা হবে, মাঝে কোনো একটা জায়গায় যে টোটাল এনার্জি হবে, সেই দুটো সমান হবে। কি বললাম? এইবার তিনি একবার রেসপন্স যদি করেন যে কথাটার মানেটা বুঝতে পেরেছে কি, যে স্যার আরেকবার বলুন। বলটা হ্যাঁ স্যার, বুঝতে পারলাম, আবার রিপিট বলটা করুন। যে ছাদের মাথায় থাকা অবস্থায় বা কোনো একটা হাইটে থাকা অবস্থায় ওর যে টোটাল এনার্জি হবে, তুই ওই বলটাকে কোনো একটা মিডিল কন্ডিশনে আনার পরও, ধর বলটা ফ্রিলি পড়ছে, তুই যদি কোনো একটা মিডিলে কোনো একটা জায়গায় তুই যদি তার পজিশনকে মেজার করতে পারিস, তার যে টোটাল এনার্জি হবে সেটা কি হবে, কনস্ট্যান্ট হবে, মানে একই থাকবে। এবার কি করে হয়, এবার সেটার প্রমাণই এখন করা হবে। ক্লিয়ার হয়েছে? প্রমাণটা দেখ, ক্লিয়ার হবে। এটা হচ্ছে এ পজিশন, এটা হচ্ছে বি পজিশন, ঠিক আছে? এই টোটাল যে হাইটটা দেওয়া আছে, আমি ধরছি দ্য টোটাল হাইট ইজ এইচ। কি বললাম, বোঝা গেছে? এই যে ওপর থেকে নিচ পর্যন্ত, এই যে ওপর থেকে যে এই বলটার এই মানে মিডিল কন্ডিশনের যে হাইট, সেটাকে আমি ধরছি কি এক্স। তাহলে আমাকে কেউ একজন বলবে যে এইখান থেকে এইখানে হাইটটা কত? এইচ মাইনাস এক্স হবে দাদা। একদম, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন নেই আশা করছি। এটা এইচ মাইনাস না এক্স নেই হবে, স্যার। নো ডাউট, ঠিক আছে? তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এনার্জি এ পয়েন্টে যে এনার্জি হবে আর বি পয়েন্টে এনার্জি হবে টোটাল, এই দুটো সমান হবে, তবেই তো কনস্ট্যান্ট।
এখানে যদি যে এনার্জি ধরো 10 এসছে, 10 জুল এসছে এনার্জি, তাহলে এখানেও আমার বিতেও আলটিমেটলি 10ই আসার কথা কি না এনার্জি, তবেই তো হুম। কনস্ট্যান্ট হ্যাঁ হবে। স্যার। নাকি কনস্ট্যান্ট মানে তো এটাই যে এইখানে যে মানে আমার যে এখানে যে কিছু কিছু লোকজন এমন হয় যারা নিজের এরিয়াতে নিজেদেরকে বিশাল বড় কিছু মনে করে, কিন্তু বাইরে গিয়ে মনে হয় যে না, এর মধ্যে সেই দম নেই। কিন্তু কিছু কিছু মানুষ আবার এমন হয় যে নিজের এলাকাতেও যেমন, সে বাইরে গিয়েও তেমন বিহেভ করে, ঠিক আছে, মানে তার দম আছে, এরকম আমরা বলে থাকি। তার মানে ওর এনার্জি হচ্ছে কনস্ট্যান্ট, ও এইখানেও কনস্ট্যান্ট রেখেছে, বাইরে গিয়েও কনস্ট্যান্টই রেখেছে। কি বললাম, বোঝা গেছে? মানে একই আছে, কোনো রকম চেঞ্জ নেই। এইবার এটাকে প্রমাণ কি করে করবে, এটা একটা বড় ইস্যু যে প্রমাণ কিভাবে করবে। তার জন্য তোমাকে কি করতে হবে, যে এনার্জি বের করতে হবে, ঠিক আছে। তাহলে তোমাকে প্রথম ধরে নিতে হবে যে 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 বডিটা পড়ছে, যে বস্তুটা পড়ছে, তার মাস হচ্ছে এম। কি বললাম, মাস হচ্ছে এম, ঠিক আছে। তাহলে প্রথমে কি ধরবে, let us consider the mass of freely falling body। ফ্রিলি ফলিং মানে বুঝতে পারছিস তো, ফ্রিলি পড়ছে, ওকে কেউ ধরার লোক নেই। কোনো ডিসিপেটিং ফোর্স নেই। না, কোনো ডিসিপেটিং ফোর্স নেই, যেমন এয়ার রেজিস্ট্যান্স হতে পারে, ফ্রিকশন, কোনো কিছুই কাজ করছে না, ও শুধু পড়ছে। শুধু একমাত্র একটা ফোর্স এখানে কাজ করছে, কেউ বলতে পারবে কি ফোর্স? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো। গ্র্যাভিটেশনাল যেটা ফোর্স। জি দিয়ে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনকে ডিনোট করি, সেটাই একমাত্র কাজ করছে, আর নাথিং, এনিথিং এলস কিছু কাজ করছে না। কনসেপ্টে কোনো খেদ আছে কারোর এখনো পর্যন্ত, আমি যতদূর কথা বলেছি? তাহলে দ্য মাস অফ দ্য ফ্রিলি ফলিং বডি আমি এম ধরছি ভাই, হ্যাঁ, ধরতেই পারি, আমার ইচ্ছা। আচ্ছা দাদা। হুম। তাহলে ফ্রম কোথা থেকে পড়ছে ভাই, ফ্রম হাইট এ, ফ্রম এ পয়েন্ট এট হাইট, কত হাইট থেকে পড়ছে, এইচ উচ্চতা এইচ থেকে এইচ পড়ছে। আমি লিখে দিলাম আর কি, যেইভাবে পরীক্ষাতে লেখাটা উচিত। তাহলে প্রথম ক্ষেত্রে আমি প্রথম পর্যালোচনার মধ্যে যেই পয়েন্টটা আনতে চাইছি, যে এর কাইনেটিক এনার্জি এট পয়েন্ট এ কত হবে, কাইনেটিক এনার্জি গতি শক্তি এট পয়েন্ট এ। জিরো হবে তো দাদা নাকি? পয়েন্ট এ তে দেখ, কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ অফ এমভি স্কোয়ার। হাফ এমভি স্কোয়ার। দেখ, যখন এই বলটা আমি ছাদ থেকে ফেলে দিয়েছি, তার মানে ফার্স্ট অফ অল এর গতিবেগ ছিল 0, ভি স্কোয়ারটা হবে জিরো, ঠিক তার আছে। মানে তার মানে পুরোটাই জিরো। গতিবেগ যদি 0 হয়, তার মানে আলটিমেটলি আমার কাইনেটিক এনার্জি হয়ে যাবে 0। কারো কোনো সন্দেহ নেই আশা করছি এই লাইনটায়, কারণ ফার্স্টে ওর মধ্যে কোনো গতি ছিল না, আমি ওটাকে সিম্পলি ছাদের উপরে নিয়ে দাঁড় করিয়ে রেখেছি, তারপর ছেড়েছি, ছাড়ার পর এই বলটা বিতে এসছে, এই পয়েন্টে আমাকে বের করতে হবে যে এ পয়েন্টে যা এনার্জি ছিল, বি পয়েন্টেও টোটাল এনার্জি একই হবে। ফান্ডা ক্লিয়ার? দাদা তাহলে আমাকে বলো যে একদম। পোটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট এ কি হবে। পোটেনশিয়াল এম এনার্জির ফর্মুলা আমরা সবাই জানি, যে এমজি পোটেনশিয়াল এইচ এমজি ফর্মুলা এইচ। হয় হচ্ছে এমজিএইচ, এমজি ইন্টু এইচ, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ইন্টু এইচ। আমি প্রথম থেকে বলছি ভাই যে এখানে একটাই অ্যাক্সেলারেশন কাজ করছে, যেটাকে জি বলি, তাই তো, যেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। তোমরা যদি বাংলা এটা ভাষায়, তো কনস্ট্যান্টই 9.8 মিটার পার তাহলে সেকেন্ড এবার স্কোয়ার। যদি আমি টোটাল, হ্যাঁ একদম, সেই জন্য কোনো অসুবিধা হবে না। যদি টোটাল এনার্জি আমি লিখি, টোটাল এনার্জি যদি আমি লিখি ইকুয়ালস টু এট এ, অবশ্যই এট এ লেখাটা উচিত, এট এ যদি আমি টোটাল এনার্জি লিখি, আমি কি লিখবো ভাই, কাইনেটিক এনার্জি প্লাস ভাই পোটেনশিয়াল এনার্জি। তাহলে হয়ে যাচ্ছে আমার 0 প্লাস mgh। Then we can write easily that the total energy at point A will be mgh. Any confusion? এবার যখন ওই বলটা ট্রাভেল করে বা বস্তুটা ট্রাভেল করে আমার বি পয়েন্টে এলো, তাহলে তখন যে কন্ডিশনটা হবে সেটার এবার বুঝতে হবে।
তাহলে পোটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট বি কি হবে আমার? পোটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট বি কি হবে? বিতে আমার পোটেনশিয়াল এনার্জি কত হবে ভাই? পোটেনশিয়াল এনার্জি আমি দেখতে পাচ্ছি যে mg তো আমার আছেই, তার সাথে আমার হাইট এমজি যেটা, এইচ মাইনাস এক্স দাদা ওইটা। হাইট এখানে দেখ, হাইট এখানে আগেরটা এইচ নিয়েছিলাম কারণ নিচে থেকে হাইট এইচ ছিল। এখন বলটার নিচে থেকে হাইট কত হয়েছে? এইচ মাইনাস এক্স। এইটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আশা করছি। কারো যদি কোনো সন্দেহ থাকে raise your question, otherwise I will proceed to kinetic energy. তাহলে the kinetic energy at, কারোর কোনো রকম কোয়েশ্চেন করতে যেন দ্বিধাবোধ না থাকে। Physics is a conceptual subject, so you should have any kind of doubt, you can ask me freely, just like freely falling body. ফ্রিলি ফলিং বডির মতো তুমি আমায় জিজ্ঞেস করতে পারো ফ্রিলি, কোনো রকম ডাউট কেউ মনের মধ্যে রাখবে না, রাত্রে ঘুম হবে না, ঠিক আছে? স্যার যাই হোক, কাইনেটিক এনার্জি এট পয়েন্ট বি আমার কত হবে? স্যার এটা হয়ে যাবে হচ্ছে হাফ অফ mv স্কোয়ার। এবার কোনো মহাপুরুষ এখানে দেখতে নিশ্চয়ই পাচ্ছে না যে ভি বলে কোনো টার্ম দেওয়া আছে, পাচ্ছে না আশা করছি। সব এখানে জানা আছে কিন্তু আমার ভি জানা নেই। সো ইউ শুড ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি, তাই তো নাকি? তাহলে আমার মেন কাজ তো হ্যাঁ ওটাই দাদা। যে ভি ফাইন্ড আউট করো। তাহলে ভাই আমি যখন ফোর্স অ্যান্ড মোশন পড়াচ্ছিলাম আমি বলেছি যে ফিজিক্স ইজ ইজি হোয়েন ইউ আন্ডারস্ট্যান্ড ইট, আদারওয়াইজ নট। তুই যখন বুঝবি ফিজিক্স তখনই ইজি, তা নাহলে নয়। কারণ কি না, ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টার লিঙ্কড, একটার পর একটা লিঙ্ক আছে। ফোর্স অ্যান্ড মোশনের যে ইকুয়েশনস গুলো হয় সেটা আমি আগে বলেছিলাম যে ফার্স্ট ইকুয়েশন হয়ে থাকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ, সেকেন্ড ইকুয়েশন হয় হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস কি হয় 2fs, আরেকটা হয় হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার। এই হচ্ছে আমার ইকুয়েশন। এইখানে ভি বের করার জন্য সব থেকে উপযোগী যে ফর্মুলাটা হবে সেটা কোনটা হবে? এনিওয়ান ক্যান টেল মি? ওটা তো সেকেন্ডেরটাই তো হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। হ্যাঁ, বাকিদের কি বক্তব্য? বাকিদের থেকে আমি শুনতে চাইছি স্যার সেকেন্ডেরটাই হবে। কেন বলতো প্রথমেরটা বা থার্ডেরটা কেন হবে না? হোয়াই নট? এটা ও আমাকে আমাদের তো বলুন। ভি স্কোয়ারটা লাগবে না, তাই ওই এম ভি স্কোয়ার ওই ফর্মুলাটা তো ভি স্কোয়ার রয়েছে। আর কারো কোনো কথা বলার আছে? দাদা সেকেন্ড ফর্মুলাটা বুঝতে পারলাম না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2f এস, এস মানে হচ্ছে ডিস্টেন্স এস। আচ্ছা আর এফ হচ্ছে এক্সেলারেশন। দেখ ভাই, আমি তো প্রথম ইকুয়েশনটা তো সত্য কি ভি স্কোয়ার মেরে দিতে পারি। ধর তুই বের হ্যাঁ করছিস ওটা শেষে তো ভি স্কোয়ার বুঝলাম। করে দিলি, একই তো হতো। তাহলে কেন আমরা দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করবো? হোয়াই উই আর টেকিং দ্য ইকুয়েশন নাম্বার 2 নট 1 and 3? দেখ ভাই, যখন কোন একটা ইকুয়েশন থেকে আমায় কোনো একটা ভ্যালু বের করতে বলবে সেখানে সেইখানে দুটো হুম। দুটো এমন আননোন রাশি তুই থাকবে যেটা মানে তুই ভ্যালু মোটামুটি একটা আইডিয়া করতে পারছিস, তাই তো? এখানে তুই ভি আননোন, তুই ভি বের করতে হবে। আর তুই এফও জানিস যে এফ এর ভ্যালু হচ্ছে আমার জি, হ্যাঁ কি না? যে হ্যাঁ অ্যাক্সেলারেশন জি। জানি। আর এসও তুই জানিস, এস মানে ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে এ থেকে বি পর্যন্ত, কতটা ডিস্টেন্স ট্রাভেল এক্স করেছে, এক্স 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 এক্স। ডিস্টেন্স ট্রাভেল করেছে। তুই প্রথম ইকুয়েশনে যা, ভি তুই ভ্যালু বের করবি। ইউ হচ্ছে আমার প্রাথমিক গতিবেগ 0 ছিল, আমি মানছি। 0 0। অ্যাক্সেলারেশনের ভ্যালু জি, কিন্তু টাইমের ভ্যালু তুই জানিস যে কত সময় পর পড়ছে? তুই তো মাপতে বসবি না যে স্টপ ওয়াচ দিয়ে তুই মাপছিস যে এত সময় পর বলটা ওখানে এসেছে। তুই শুধু একটা ডিস্টেন্স বলতে পারবি যে বলটা এই ডিস্টেন্স পর্যন্ত যদি আসে আমি কত ওর বেগ হবে সেটা আমি জানতে চাই। কিন্তু তুই তো টাইম মাপিস নি যে এতটা আসতে এতটা সময় লেগেছে। কি বললাম বুঝতে পারছিস না পারছিস না? হুম হুম সেই হুম। জন্য টাইমের ইকুয়েশনকে তুই এখানে তোকে ইগনোর করতে হবে। টাইম, পরেরটা টাইমই আছে, লাস্টেরটা ওটাও ইগনোর করতে হবে। ওটাও ইগনোর করতে হবে কারণ টাইমের কথাও যদি তুই এখানে ভাই, ওটাও এক টাইমও একটা এখানে আননোন কোয়ান্টিটি। তুই ভাই বেগও আননোন, তো টাইমও আননোন যদি করে ফেলিস তুই ইকুয়েশন, দুটো আননোন কোয়ান্টিটির জন্য মিনিমাম কটা ইকুয়েশন লাগে সত্য কি?
দুটো আননোন ইকুয়েশন সলভ করতে মিনিমাম দুটো ইকুয়েশন লাগে। দুটো ইকুয়েশন লাগবে, হ্যাঁ। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। যারা ম্যাথমেটিক্সে পারদর্শী বা ম্যাথমেটিক্স নিয়ে যাদের একটু হলেও একটা চিন্তা ভাবনা থাকে যে আমি ম্যাথমেটিক্সকে ভালোবাসি, তারা জানবে যে আরে দুটো আননোন কোয়ান্টিটি বের করতে মিনিমাম দুটো ইকুয়েশন লাগবে, তবে তুই সমাধান করলে দুটো কোয়ান্টিটি পাবি। প্রথম ইকুয়েশনে বেগও আমার আননোন আর ওখানে টাইমও আননোন, সো দ্যাট মিনস ইউ হ্যাভ টু ক্রিয়েট টু ইকুয়েশনস, দেন only you can find out the value of v, otherwise not. বোঝাতে পারছি না? হ্যাঁ, হ্যাঁ। ঘেটে ঘ হয়ে যাচ্ছে সবার, ঘাটছে না তো? না 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 স্যার আরেকবারটি ওই প্রথম থেকে বলুন না। প্রথম থেকে একদম প্রথম থেকে না, মানে ওই ওখানটা থেকে। হ্যাঁ স্যার, লেটাস ওখান থেকে। কেস খেয়েছে। let us consider the mass of the freely falling body m. আমি যে মানে যে বডিটা উপর থেকে নিচে পড়ছে তার মাস ধরেছি আমি কত, m, ঠিক আছে? আর যে হাইট থেকে পড়ছে সেই হাইটটাকে আমি ধরেছি h। এই তাহলে কাইনেটিক এনার্জি এট পয়েন্টে যখন এটা স্থির অবস্থায় ছিল তখন কাইনেটিক এনার্জি হবে আমার 0, কারণ ওর মধ্যে কোনো গতিবেগ ছিল না। এটা ফর্মুলা হাফ অফ mv স্কোয়ার। আর পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে mgh। তাহলে mg এর হাইট হচ্ছে আমার h, সেই জন্য আমি h লিখেছি। টোটাল এনার্জি তার মানে কি হবে, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, তার মানে 0 প্লাস mg, তার মানে টোটাল আসছে mg। সেকেন্ড টাইম যখন পোটেনশিয়াল এনার্জি এট b আমি দেখছি, তাহলে ওর ফর্মুলা হচ্ছে mg ইন্টু হাইট। এখানে হাইট কত আছে, h এইচ মাইনাস x, এইচ মাইনাস এক্স। হ্যাঁ তার মানে আমার হচ্ছে mg h মাইনাস x। আর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ অফ mv স্কোয়ার। ভি স্কোয়ার। এবার আমি তো দেখতে পাচ্ছি যে v এর তো ভ্যালু আমার জানা নেই, so we should find out the value of v, only then you can proceed, otherwise not. v এর ভ্যালু তুই যদি না বের করতে পারিস তুই এই ইকুয়েশনটার পরের লাইনে যেতে পারবি না। তোর মেন কাজ হচ্ছে এখানে কি ফাইন্ড আউট করা, v, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এবার ক্লিয়ার হয়েছে তো তোর? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু, এই ফর্মুলাটা বসিয়ে দে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এফ, মানে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন কাজ করছে একমাত্র গ্র্যাভিটি, জি 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 হচ্ছে। আর এসটা আর হচ্ছে এসটা আমার হচ্ছে কতটা ট্রাভেল করেছে উপর থেকে নিচ পর্যন্ত, এইখান থেকে এতটা পর্যন্ত আসতে কতটা রাস্তা পথ ও অতিক্রম করেছে। আমি এখানে পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি যে এক্স পথ অতিক্রম করেছে, তাহলে 2gx। যেহেতু এটার প্রাথমিক গতিবেগ ভি হচ্ছে অন্তিম গতিবেগ, ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ, প্রাথমিক গতিবেগ 0 ছিল, তাই আমি এখান থেকে লিখতে পারবো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gx। এই নিয়ে কারো কোনো সন্দেহ নেই আশা করছি। এইখানে ভি এর জায়গায় তুই যদি ভ্যালুটা পুট করিস হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ারের জায়গায় 2gx, 2 যদি আউট হয়ে যায় তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাবো হচ্ছে mgx স্কয়ার। mgx x স্কোয়ার কোথায় আছে, mgx mgx রে ভাই। ও ওটা ইনটু দিয়েছো না? ও ওটাই। তাহলে এবার যদি আমি অতএব টোটাল এনার্জি যদি লিখি, অতএব টোটাল এনার্জি আলটিমেটলি আমার কি আসবে, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমার ছিল, দেখ ভাই ফিজিক্সের আসল মানে যে ফান্ডাতে এইখানে বুঝতে পারবি তুই যে পোটেনশিয়াল এনার্জি ছিল হচ্ছে mg h মাইনাস এক্স প্লাস কাইনেটিক এনার্জি বেরিয়েছে আমার mg। এইটাকে যদি গুণ করিস কি হবে, mgh মাইনাস mgx প্লাস mgx প্লাস mgx মাইনাস mgx কেটে যাবে, আলটিমেটলি আমার থাকবে mg। টোটাল এনার্জি এট পয়েন্ট এট বি লিখি, হ্যাঁ তবে জিনিসটা ঠিকঠাক হবে। এই তো প্রুভ তাহলে হয়ে ভাই গেল। দেখ পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি এট এ আমার ছিল mg, আর টোটাল এনার্জি এট বি আমার টোটাল এলো কত, mg। তাহলে আলটিমেটলি আমার কনস্ট্যান্ট থাকছে কি থাকছে না, যে বলছিলি প্রথমে যে কি করে স্যার হবে, হাউ ইজ দিস পসিবল, then you can see possibly that the total energy at A and total energy at B is constant, ঠিক কি না? ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এনার্জি at A equals to energy
at B. তাহলে তুই এখান থেকে বলতে পারবি যে মেকানিক্যাল এনার্জি of a freely falling body is conserved. কনসেপ্ট আছে তো? ক্লিয়ার হয়েছে তো সবাই? এটা হ্যাঁ হ্যাঁ স্যার আশা করছি সবাই এই টপিকটা বোঝা যাচ্ছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হ্যাঁ টপিক। স্যার। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ এত ভালো রেসপন্স করার জন্য সবাই। তারপর যেটা আমার আসছে আর কি, যে একটা কোয়েশ্চেন থাকে, এই কোয়েশ্চেনটা খুব বেশি যে ইম্পর্টেন্ট আমি বলবো না, পরীক্ষায় মাঝে মাঝে আসে ইনক্লাইন্ড প্লেনের উপর, ঠিক আছে? তাই তোরা যদি বলিস ইন্টারেস্টেড, আমি পড়াবো। আদারওয়াইজ যদি ইন্টারেস্টেড না থাকিস আমি অন্য টপিকে স্কিপ করবো। ইন্টারেস্টেড আছিস কি, বুঝবি কি? তাহলে আমি করিয়ে দিচ্ছি জিনিসটা, হ্যাঁ দাদা করিয়ে দিন। ঠিক আছে? হ্যাঁ স্যার করিয়ে দিন। ঠিক আছে, বুঝতে হবে ভালো করে, কিন্তু শুধু করিয়ে দিন বললে হবে না, ভেরিফিকেশন। of law of conservation of mechanical energy। মোটামুটি বোঝা যাচ্ছে তো জিনিসপত্র যা পড়াচ্ছি আপাতত? হ্যাঁ দাদা ওপি। ঠিক আছে, of a body sliding down, পড়ছে কোথা থেকে ভাই? ফ্রিকশনলেস, স্লাইডিং ডাউন ফ্রিকশনলেস inclined plane। তোকে এবার একটা ফ্রিকশনলেস যদি ইনক্লাইন্ড প্লেন দিয়ে কোনো একটা বস্তু নিচে নিচে গড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কি মানে পজিশন তৈরি হবে সেই সম্পর্কে তোকে একটা ব্যবস্থাপনা তৈরি করতে হবে। এটাই তো নাকি? এটাই তো চাইছে ওরা, যে ফ্রিলি ফলিং বডি যেমন আগেরটা পড়ছিল সোজাসুজি, এইটা আমার ফলো করবে একটা কি ভাই? ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেন মানে এরকম টাইপের একটা প্লেন ফলো করবে, ঠিক আছে? এই হচ্ছে আমার ইনক্লাইন্ড প্লেন, ঠিক আছে? এই হচ্ছে একটা বস্তু এঁকে ফেল। বলছি দাদা কোশ্চেনটা একটু দেখা যাচ্ছে না, একটু নিচের দিকে নামান। দেখ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমার বস্তু, যার নিচের দিক বরাবর আমার কাজ করে কি mg, যদি এটার ভর হয় m, তাই তো? আর এদিক বরাবর আমার এর সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আমার কাজ করে হচ্ছে রিয়াকশন r, ঠিক কি না? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটাও আমার বেসিক্যালি হবে থিটা। এটা যদি থিটা হয়, এই এই আর্মটা হবে আমার mg cos থিটা, কস আর থিটা আর এই এটা দিক হবে বরাবর এমজি যেটা সাইন থিটা। অ্যাঙ্গেল হবে সেটা হবে mg sin থিটা। এই তো ফান্ডা, আর তো কিছু নেই রে ভাই। হয়ে গেল তো জিনিসটা, না? মানে এটা আমি যখন পড়াই এই জিনিসটা, মানে এই টপিকটার উপর যখন কথা বলেছি, আমি কিন্তু বহুবার বলেছি কেন কি হয়, বলেছি কি না? হুম যে কেন এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই আগের দিন আমি এক্সপ্লেন করেছি, তাই আমি ডবল করে এক্সপ্লেন করবো না যে হোয়াই দিস অ্যাঙ্গেল ইজ বিকামিং থিটা। একবার লেকচার দেখে নিতে হবে। এই টোটাল হাইটটাকে আমি বলবো কি ভাই, আগেরটার মতো এইচ। এই উপর থেকে এইটুকু গড়িয়ে এসছে, এর হাইটটাকে বলবো এক্স। আর তাহলে আমার অটোমেটিক্যালি এই হাইটটা হয়ে যাবে কত? এইচ মাইনাস, হুম। কোনো সন্দেহ নেই এইটুকু। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমার এই যে অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ, এটা হয়ে যাবে থিটা। কারণ এই বড় এই ত্রিভুজটাকেই এখানে ছোট করে দেখানো হয়েছে, এই বড় ত্রিভুজটাকে এইখানে ছোট করে দেখানো হয়েছে, ঠিক আছে?
এইখান থেকে এতটা আর্ম যদি আমার এস হয়, এই যে থিটার এখান থেকে পুরোটা যদি আমার এস ধরি, কল্পনা করি বা এস নিই যদি, তাহলে এইখান থেকে যে এইখানে টোটালটা হবে সেটাও আমি এটাও এস হবে। এস বলা যেতে পারে। কারণ কি ভাই, বোঝ ব্যাপারটা, এটা মুছে ভালো করে দাঁড়া একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, তাহলে আর কোনো কনফিউশনই তোদের থাকবে না। তাহলে প্রথমে একটা ডটেড লাইন দিয়ে একটা বক্স আছে, যা আমি মানছি যে আগে ছিল ভাই সত্যি, ঠিক আছে, আগে বক্সটা এই জায়গায় বলো ছিল, বলো। আমি ডটেড দিয়ে দেখালাম। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত যে ডিস্টেন্স, ওটাও এস হবে। এস হবে কি না? এই নিচেরটাও যেমন এস হবে, তাহলে উপরটাও তো এসই হবে। আর এই হচ্ছে এই পজিশনটাকে আমি এ বলবো, আর এই নিচের পজিশনটাকে এবার বি বলবো। এবার গল্প শুরু। এবার তোমাদের মাথা খাটাতে শুরু করতে হবে, আঁকাউঁকি সব হয়ে গেছে, এবার সলিউশনের দিকে যেতে হবে। কোনো ডিফারেন্স নেই, আগেরটার মতোই সেম জিনিস। when the body at position A, when the body at A, তাহলে আমি at A তে আমি কি বলবো ভাই? at A তে আমি বলবো যে এর কাইনেটিক এনার্জি কত হবে? অ্যাজ ইউজুয়াল কাইনেটিক এনার্জি at A, জিরো হবে দাদা, কারণ জিরো। ও তখনও গড়াতে শুরু করেনি, তাই তো? তাহলে ওটা হয়ে যাবে আমার হাফ অফ এমভি স্কোয়ার। আর লিখে দিই, যেহেতু তো আলটিমেটলি জিরোই হবে। গতিবেগ জিরো ছিল, তার মানে আলটিমেটলি কাইনেটিক এনার্জি জিরো। আর পোটেনশিয়াল এনার্জি অ্যাজ ইউজুয়াল সেম এট এ, হয়ে যাবে আমার এমজি, কোনো ডিফারেন্স নেই। তাহলে অতএব আমি লিখতে পারবো যে টোটাল এনার্জি এট এ পয়েন্ট হয়ে যাবে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি, 0 plus mgh. So finally you can write easily that the total energy is mgh, same as before. আগে যেটা সলিউশন করেছি তার মতোই, কোনো ডিফারেন্স নেই, there is no difference. তাহলে এবার যদি আমি দ্বিতীয়টা লাইনটা লিখি যে when the body at b, b পয়েন্টে যখন থাকবে, তাহলে এর কাইনেটিক, এর পোটেনশিয়াল এনার্জি কি হবে? কি হবে রে? প্রথমে পোটেনশিয়ালটা লিখে নে, যেটা সোজা। পোটেনশিয়াল এনার্জি কত আসছে দেখ, এইচ মাইনাস এক্স পজিশনে আছে, তার মানে আমি লিখতে পারবো যে পোটেনশিয়াল এনার্জি উঠবেই এমজি এইচ মাইনাস এক্স। মাইনাস এক্স। হ্যাঁ, আর আমার এখান থেকে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমার কাইনেটিক এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি ইকুয়ালস লিখতে পারবো আমি হাফ অফ এমভি স্কোয়ার। দিস উইল বি this will not be so easy to find out that what is the value of v. তুই এখান থেকে v এর ভ্যালু অত সহজে বের করতে পারবি না, ঠিক আছে? তুই আগের মানে সেই আগের ব্যাপারেই তোকে যেতে হবে। কি বললাম? আগের ইকুয়েশনই তোকে যেতে হবে। বোঝা গেছে কি বললাম? আগের ভাবে সলভ করতে হবে। তাহলে তুই যদি কাইনেমেটিকের ইকুয়েশন লিখিস, তাহলে কাইনেমেটিক ইকুয়েশন অনুযায়ী তুই কি লিখতে পারবি? আগের মতো, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs, তাই তো? এইবার ভাই তোকে দেখতে হবে যে এফ সমান কি হবে। অ্যাক্সেলারেশন আমি সমান কি জানি, যে অ্যাক্সেলারেশন এফ ইকুয়ালস টু ফোর্স বাই কি মাস, তাই তো? ফোর্স বাই মাস কি না? ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কি ফোর্স বাই মাস। আর এখানে যে ফোর্স আমার কাজ করছে, কি বলতে পারবি যে এখানে কোন ফোর্সটা আমার কাজ করছে? একমাত্র কোনো রকম ফ্রিকশন কাজ করেনি, কোনো রকম এয়ার রেজিস্ট্যান্স কাজ করেনি। তাহলে হোয়াট ইজ দ্য ফোর্স? ওই তো গ্র্যাভিটেশনাল ফোর্স। এইখানে একটাই ফোর্স নিচের দিকে কে টানছে, সেটা চোখে দেখা যাচ্ছে যে এমজি সাইন থিটা, তাই তো? আর কোনো ফোর্স এখানে নেই। কি বললাম, বোঝা গেছে? এইটাই কিন্তু মেন জায়গা ভাই, যে বুঝতে পারবি না তার কিন্তু গেল। এই এই যে বক্সটাকে শুধু একটা ফোর্সই ধরে টানছে, যেটার ভ্যালু হচ্ছে এমজি সাইন থিটা, নট এনিথিং এলস। আর কোনো ফোর্স একে টানছে না নিচের দিকে, শুধু একটা ফোর্সই টানছে, যার ভ্যালু হচ্ছে কি এমজি সাইন থিটা। তাহলে ফোর্সের জায়গায় আমি কি বসাতে পারবো বল? এমজি সাইন থিটা সাইন থিটা। বাই এম,
নিচে এম আছে, তাহলে এম কেটে গেলে আলটিমেটলি আমার ফোর্সের ভ্যালু বা অ্যাক্সিলারেশনের ভ্যালু আমার কত থাকছে, জি সাইন থিটা, তাই তো? জি সাইন থিটা। তাহলে এখানে এই লাইনটা একবার মুছে দিই আমি, মুছে ভালো করে লিখে দিই যে যেটা আমার এফ আসছে সেটা হচ্ছে জি সাইন থিটা। তাহলে আরেকটা জিনিস আমাকে যেটা জানতে হবে যে সাইন থিটা ইকুয়ালস টু কি। দেখ এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখবি, এই যে এই ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা উপরের দিকে, সাইন থিটা সমান আমি কি লিখতে পারবো এখানে? ওই তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাই তো, পারপেন্ডিকুলার লম্ব বাই অতিভুজ হাইপোটেনিয়াস। ঠিক আছে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে লম্ব বাই অতিভুজ, তাই তো? এক্স বাই এস। তার মানে লম্ব হচ্ছে আমার এক্স আর অতিভুজ হচ্ছে এস। এই নিয়ে কারো কোনো সন্দেহ আছে কি কেন হলো এটা? দেখে না স্যার। চোখে দেখা যাচ্ছে, ঠিক আছে, চোখে দেখা যাচ্ছে। ক্লাস 10 এরকম। মতো কিছু লেখা যাবে না, এটা কোনো দ্বিতীয় পানিপথের যুদ্ধ নয়। ইউ শুড রাইট হোয়াট ইউ ক্যান সি। তুই যেটা দেখতে পাচ্ছিস সেটাই লিখতে হবে, আর তুই যেটা দেখতে পাচ্ছিস না সেটা লিখবি না, এক্সট্রা কিছু লিখবি না, গল্প দিবি না ফিজিক্স, তাহলে খাতায় নাম্বারও গল্পের মতোই আসবে। তাহলে জি ইন্টু সাইন থিটার ভ্যালু হচ্ছে এক্স বাই এস, ঠিক কি না? হুম। তাহলে এইখানে যদি আমি ভ্যালু বসাই, আলটিমেটলি যে হাফ অফ এম ভি স্কোয়ার, হাফ লিখবো আমি এম, এবার ভি স্কোয়ারের জায়গায় কি ভ্যালু আসবে, ভি স্কোয়ারের যে ফর্মুলাটা, তাহলে এবার অ্যাপ্লাই করো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs। এর পরে আমি আসলে একটা সোজা ট্রিক করবো, কিন্তু তোকে ফর্মুলাটা অ্যাপ্লাই করাটা জানতে হবে। প্রাইমারি ভেলোসিটি 0, 2, এফ এর ভ্যালু বেরিয়েছে আমার কত রে, জি এক্স বাই এস। মানে জি সাইন থিটা না, এফ এর ভ্যালু বেরিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ হ্যাঁ সাইন। হ্যাঁ, একদম একদম, একবারে তুই যদি বলে দিতে পারিস তা লিখেই নে যে এফ এর ভ্যালু বেরিয়েছে আমার জি ইন্টু এক্স বাই এস। তাহলে এস এস এই সরি, এটা হবে না, তাহলে 2gx বাই এস আমার আসছে, তাই তো? হুম হুম। তাই তো কি না? জি ইন্টু হ্যাঁ দাদা। জি এর ভ্যালু যেমন জি আছে, টু এফ এর ভ্যালু হচ্ছে জি সাইন থিটা, আর এইটা তো অলরেডি আমার আছে, তাহলে আমি এখান থেকে পুট করতে পারবো 2gx ইন্টু এস, এটা তো অলরেডি আমার আছে, তাহলে এখান থেকে এস এস কেটে গিয়ে আমার থাকছে 2gx। আরে ভাই এই এফ এর জায়গায় জি ইন্টু এক্স বাই এস লিখেছি, আর একটা এস তো আছে, সেটাকে তো গুণ করতে হবে। এখানে জায়গা নেই বলে নিচের দিকে, অসুবিধা নেই তো কারোর? না না দাদা, না সঠিক স্যার। আছে। ঠিক আছে, হাফ ইন্টু এম ভি স্কোয়ারের জায়গায় লেখো 2gx, 2 কেটে দাও, আলটিমেটলি আসবে mgx। দেখ ভাই, যদি কোনো কারণে এত বড় প্রসেস এই জায়গাটা যদি কোনো কারণে ভুলে যাস, ভি স্কোয়ারের ভ্যালু আগেরটাতেও 2gx হয়, মানে আলটিমেটলি আর এইটাতেও 2gxই আসে। তাই কোনো কারণে যদি ভুলে যাস, এইসব কিছু যদি না করতে পারিস, সাইন থিটার ভ্যালু কত, এফ এর ভ্যালু কত, জি এর ভ্যালু কত, তুই ডিরেক্ট 2gx লিখে দিবি। কি বললাম বুঝতে পেরেছিস? অত মাথা মারার দরকার নেই এখানে, লিখে দিবি আর কি, যদি অত কনসেপ্ট মাথায় না আসে। তাহলে অতএব আমার যেটা টোটাল এনার্জি হবে, টোটাল এনার্জি হয়ে যাবে ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh মাইনাস x, আর কাইনেটিক এনার্জি হচ্ছে mgx। তাহলে mgh यहाँ जीते में थाली মাইনাস mgx প্লাস mg, হুম। mgx কাট আউট হয়ে যাবে, আলটিমেটলি থাকবে আমার mg। প্রভু হয়ে গেল। তাহলে আলটিমেটলি যে আমার টোটাল এনার্জি এট a আর টোটাল এনার্জি এট b সেম হচ্ছে কি না? হুম। ক্ষেত্রেও একই আসছে, হুম, তাই তো? তাহলে অতএব আমরা লিখতে হ্যাঁ পারবো দাদা। total energy at A equals to total energy at B। ঠিক আছে,
তাহলে এখান থেকে তুই সিদ্ধান্তে একটা পয়েন্ট লিখতে পারিস যে টোটাল এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট, টোটাল এনার্জি remains constant at any point in inclined plane. ঠিক আছে? যদি এটা ফ্রিকশন লেস হয় তাহলেই তো হবে হ্যাঁ নাকি? হ্যাঁ একদম একদম ফ্রিকশন থাকা অবস্থাতেও আছে একটা প্রমাণ, ওটা আরেকটু ডিফিকাল্ট হবে। ঠিক আছে, তখন ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে, F ইকুয়ালস টু মিউ আর। ঠিক আছে, হ্যাঁ আর মিউ আর আর এর জায়গায় mg sin থিটা বসাতে হবে, মিউ mg sin থিটা। কেউ যদি ওটা মিউটা কি জন্য ওখানে দাদা? মিউ ওই তো কি রে ভাই, ফ্রিকশন কনস্ট্যান্ট, ফ্রিকশনাল কনস্ট্যান্ট যেটাকে বলে মিউ। ঠিক আছে, ওটা যদি কারো ইচ্ছা হয় সে করতে পারিস, যদি ফোর্স, যদি ইনক্লাইন প্লেনে ফোর্স কাজ করে। আসলে ল অফ কনজারভেশন এনার্জি তো কোনো রকম ফোর্স ছাড়া অ্যাক্ট করে, সেই জন্য যদি তুই কোনো ফোর্স অ্যাক্ট করে দিস তাহলে ল অফ কনজারভেশন অফ এনার্জি কাজ করবে না। ঠিক আছে, তুই নীতিটা অন্য কিছু হ্যাঁ হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, তুই আলটিমেটলি করে দেখতে পারিস, কোনো ইউজ করতেই পারিস, কোনো ব্যাপার না। তোর ইচ্ছা হলে তুই করতে পারিস, তোর ইচ্ছার উপরই সবকিছু হয়। তারপর আছে পাওয়ার, হ্যাঁ তোর ইচ্ছা যদি কর, ঠিক আছে, দেখ করে কি হতে পারে, কি ভ্যালু আসতে পারে। ঠিক আছে দাদা করবো। The rate of doing work is termed as power. The rate of doing work, এই দুটোই ইম্পর্টেন্ট, যে দুটো পড়ালাম। ঠিক আছে, প্রথমেরটা ঠিক আছে বেশিবার দাদা। পড়েছে পরীক্ষায়, আর দ্বিতীয়টা কম পড়ে, কিন্তু পড়লে আশা করছি পারবি, আর অসুবিধা হবে না। The rate of doing work is known as power. ঠিক আছে, শক্তি সব ভাই, যার কাছে পাওয়ার আছে সেই এখন বড় খিলাড়ি, তাই তো? ওয়ার্ক বাই টাইম। তাহলে আমি লিখতে পারি যে পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক বাই টাইম। কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে, এটাই বলতে চাইছে। রেট অফ ডুইং ওয়ার্ক ইজ নোন অ্যাজ পাওয়ার। তুই কার্যটা কত সময় কমপ্লিট করতে পারবি সেটাকে আমরা কি বলে থাকি ভাই, পাওয়ার। রকির মতো কেজিএফ পাওয়ার, কেজিএফ। পাওয়ারই সব। সবাই ক্লিয়ার হচ্ছে ভাই যারা আছিস? জয়েন তো করেছিলি অনেক ছেলে পেলে, শেষমেশ কতজন থাকবে এটাই বড় ব্যাপার। 52 জন ছিল, এখন 38 জনে চলে এসছে। ঠিক আছে, তাও তবু ঠিক আছে কাউন্ট, ঠিক আছে, তাও তবু মানা যায়, তবু ঠিক আছে। If the work is done at a variable rate, ভেরিয়েবল রেট যখনই থাকবে তার মানে তুই লিমিট লাগাবি। কি বললাম, যখন এরকম ভেরিয়েবল লেখা থাকবে তখনই জানবি জিনিসটার লিমিট ইউজ হবে। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস মানে জানিস তো, ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে যে কোনো ইনস্ট্যান্টে পাওয়ার কথা হবে। ঠিক আছে, মানে যে কোনো কন্ডিশনে হতে পারে, সেটা স্টার্টিং এ হতে পারে, এন্ডিং এ হতে পারে, মিডিলে হতে পারে। কি বললাম বুঝতে পারছিস? ওটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস। ইজ ডিফাইন্ড অ্যাজ, কারোর মুখে কোনো কথা নেই ভাই, ঘুমিয়ে পড়লি নাকি লেপ ফেপ চাপা দিয়ে? আমি আছি তো দাদা। তুই তো আছিস, আরো সব ছেলে তাহলে আমি আছি। আজকে তো এই প্রথম কথা শুনতে পেলাম আমি ওই মেয়েটার, কি নাম, সায়ন্তী। সায়ন্তীর আজকে প্রথম কথা শুনতে পেলাম আজকে। কথাই স্যার এর আগে উত্তর দিয়েছি আমি এর আগে ফার্স্টে উত্তর দিয়েছি। উত্তর দিয়েছিল, জানি হতে পারে, মনে হয় মাইক অন করতে ভুলে গেছে। স্যার আমি দিয়েছি উত্তর দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওর সাপোর্টে লোক আছে, ভোট বেশি আছে, জিতে গেছে, উত্তর দিয়েছিল, উত্তর দিয়েছিল। আপনি ভোটে হেরে গেছেন। হ্যাঁ কি হয়েছে? আপনি ভোটে হেরে গেছেন। আমি হেরে গেছি, হ্যাঁ কিছু করার নেই, ও জিতে গেছে, তার মানে উত্তর দিয়েছিল, কিছু করার নেই। দেখ ভাই, উত্তর দেওয়া তো ভালো জিনিস, তবে মাস্টার খুশি হয় তখনই যখন স্টুডেন্টরা উত্তর দেয়। হ্যাঁ একবার মনে হয় খেয়াল আসছে, একবার শুনেছিলাম একটা গলায় উত্তর। স্যার রামবিশাক খান, স্যার রামবিশাক খান। কি জানি, আমার তো খাওয়া হয় না। উদ্দীপন আছে রে ভাই, হ্যাঁ এখন উড়ে উড়ে করছে, সারা ক্লাসে কোথায় ছিল ভগবান জানে। যাই হোক,
যদি আমি স্যার এটা কি পড়েছিলাম। ভালো হয়েছে। লিমিট ডেল্টা টি টেন্স টু 0 যদি আমি করি, ভ্যারিয়েবল যেহেতু বলেছি, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা টি এটাকে ডেরিভেটিভ আকারে যদি লিখি ডিটি, দাদা আগের লাইনটা একবার দিন, ব্লু লাইনটা। ইফ দ্য ওয়ার্ক ইজ ডান এট ভ্যারিয়েবল রেট, মানে কি টাইমটা চেঞ্জ হচ্ছে, ভ্যারিয়েবল রেট মানে কি টাইমটা পাল্টাচ্ছে। ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার পি ইজ ডিফাইন্ড অ্যাজ, যে পি হবে সেটা হবে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা টি। এটাকে যদি আলটিমেটলি লিখিস ডেরিভেটিভ দিয়ে ডিডিটি অফ ডাব্লিউ লিখবি, তাহলে ডিডিটি অফ এফ ডট এস। ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান মানে মনে আছে তো সবাই, ওয়ার্ক ইকুয়ালস টু এফ ডট এস, মনে আছে কি না? তার মানে এফ এস কস থিটা, মনে নেই? ফোর্স ইন্টু ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট। এগুলো তো ভাই মানে সেই জল ভাতের মতো হয়ে যাওয়ার কথা এখন এতদিন পরে। হ্যাঁ দাদা এইসব তাহলে তো জানি। এফ ইন্টু ডিএস বাই ডিটি, আমি এসটাকে আলাদা করে লেখার চেষ্টা করছি, এফটাকে কনস্ট্যান্ট আমি বের করে নিচ্ছি, ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি মানে কি কেউ জানিস? কেউ জানিস? ভেলোসিটি দাদা, ভেলোসিটি এস তাহলে বাই টি। হ্যাঁ তাহলে এফ ডট ভি ভেলোসিটি, এটা হয়ে যাচ্ছে আমার পি। পাওয়ার পি ইকুয়ালস টু আমি লিখতে পারবো এফ ডট ভি, যেখানে ফোর্স ভি ইন্টু ইকুয়ালস টু ভেলোসিটি। হয়ে যাচ্ছে ডিএস ডিটি। এইটা বুঝতে গেলে ভাই তোদেরকে আবার সেই ইউনিট অ্যান্ড মেজারমেন্টে যেতে হবে, যে হোয়াই ডিএস ডিটি ইজ নোন অ্যাজ ভেলোসিটি, বিকজ ds means meter displacement by time. The unit is meter per second, so that means the velocity refers to ds by dt. বোঝাতে পেরেছি? হ্যাঁ দাদা। এগুলো বুঝতে গেলে একটু ব্যাকওয়ার্ডে যেতে হবে, কিছু করার নেই। দাদা জানি দাদা। ঠিক আছে, ইট ইজ অল, মানে আমার দেখ পাওয়ার স্কেলার কোয়ান্টিটি, কিন্তু এদের গুণফলটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। যেমন ওয়ার্ক আমার স্কেলার ছিল, কিন্তু ওয়ার্কের যে গুণফল ছিল এফ ডট এস, ওইগুলো ভেক্টর ছিল। বোঝা গেছে? তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হচ্ছে কি একটা আমার স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, এটাই দাদা এটা প্রথমটা দাদা বুঝতে পারলাম না। হ্যাঁ একটা সেকেন্ড। প্রথমটাও বুঝতে পারেন, এই লাইনটা, তাই তো? ফার্স্ট লাইন পি ইকুয়াল টু এল টি ডেল্টা। লিমিট এটা, আচ্ছা এলটিটাকে লিমিট লেখা, লিমিট, লিমিটের অঙ্ক আছে দেখবি তোদের, দেখবি যখন বুঝে যাবি, তখন এই জিনিসটা আরেকবার ব্যাকে এসে দেখবি, তখন ক্লিয়ার হবে, তার আগে না। তাই তো নাকি? তার আগে ক্লিয়ার হবে না। ডাইমেনশন কি হবে? ডাইমেনশন স্যার এলটির পাশে কি লিখেছেন? ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা টি। ঠিক আছে স্যার। ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হয়ে যাবে ওয়ার্ক বাই টাইম দাদা, ওয়ার্ক বাই টাইম মানে হ্যাঁ ওয়ার্ক, এমএলস। তুই এটা দিয়েও করতে পারিস, এফ ইন্টু ভি। ঠিক আছে, হ্যাঁ তাহলে সেটাও চলে হবে, ওই তো আলটিমেটলি দাদা হবে এই তো এফ ইন্টু ভি। এমএল স্কয়ার টি ইনভার্স 3। হ্যাঁ এটাই তার মানে হচ্ছে ফোর্সের মাত্রা হচ্ছে ml t টু দি পাওয়ার -2, তাই তো? -2। আর ভেলোসিটি হচ্ছে lt ইনভার্স এলটি ইনভার্স 1। 1, মানে ইনভার্স মানেই এক। ঠিক আছে, যাই হোক, তাহলে হ্যাঁ। আলটিমেটলি হচ্ছে ml স্কয়ার t টু দি পাওয়ার -3। ভাই কেন বলতো এসব জিনিস আর বেশি রিপিট করবো না, কারণ এসব জিনিস ইউনিট অ্যান্ড মেজারমেন্টে হয়ে গেছে। একটু ব্যাকওয়ার্ডে ফিরে যেতে হবে, তবে বুঝতে পারবি যে ফোর্সের মাত্রা কি করে এরকম এলো। কারণ আমরা ফোর্স ইকুয়ালস টু জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এইসব করাচ্ছ দাদা? মাস হচ্ছে, এবার অনেকের তো সমস্যা হয়, আর কি বলবো, আর মাস হচ্ছে m আর অ্যাক্সেলারেশনের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। আলটিমেটলি ফোর্সের মাত্রা হয়ে যায় ml t টু দি পাওয়ার -2। ঠিক আছে, দেখিয়ে দিলাম তাও। এবার যদি দাদা জিজ্ঞাসা করে অ্যাক্সেলারেশন কি করে আসে, প্রশ্নর উপর প্রশ্ন আসতে পারে, এগুলোর জন্য পিছনের চ্যাপ্টার কিছু দেখতে হবে, তবে হবে। এবার যদি আমি ইউনিট বলি, ইউনিট ভাই সবাই ওটা জানে যে আমাদের পাওয়ার ইকুয়ালস টু আমি লিখেছি ওয়ার্ক বাই কি টাইম, তাই তো? তাহলে আমার সিজিএস আর এসআই যদি ইউনিট বলি, সিজিএস আর এসআই, সিজিএস ইউনিট কেউ, ওয়ার্কের ইউনিট কি জানিস কেউ? ভুলে গেছি, সব ভুলে খেয়ে নিয়েছি।
কার্জির একক হচ্ছে আর্ক, গ্রাম পার ঠিক আছে? সেকেন্ড, এই গ্রাম না না, সেন্টিমিটার ওইদিকে পার যাবি কেন সেকেন্ড। তুই? হ্যাঁ, ওসব দিকে যাওয়ার তো দরকার নেই, আমি তো জানি আর্গ, তাই তো? ওই তো, হ্যাঁ, আর ইউপিএসসি ইউনিট হচ্ছে আর্গ, আর্গ, আর নিচে টাইম আছে টি সেকেন্ড, আর এসআই হচ্ছে জুল, জুল পার জুল পার। সেকেন্ড। ওই তো যে ওইটা লিখি ওটাও তো হবে। হ্যাঁ হবে, অত ভাঙার কি দরকার, তুই তো জেনে গেছিস এখন, বুঝে গেছিস সব যে এটা মানে এটা। তুই এখন নিউটন লিখবি, তুই তো লিখবি না কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তুই ওসব না লিখবি না কেন? না, তুই এখন নিউটন লিখবি, কারণ তুই সব জিনিস জেনে গেছিস যে নিউটন মানেই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই আমার বারবার অত বড় করে লেখার দরকার নেই। আচ্ছা। কি বললাম, বোঝা গেছে? হুম। একটা কোয়েশ্চেন আছে যে কনভার্ট 1 HP equals to 746 ওয়াট, এটা কি করে কনভার্সন হয়? এই কোয়েশ্চেনটা বহুবার পরীক্ষায় পড়ে। কনভার্ট করো 1 HP সমান 746 ওয়াট, ঠিক আছে? এটা যদি আমি মানে সবাইকে আর কি হোমওয়ার্ক করতে দিই, বাড়িতে করতে দিই, এটা কি চেষ্টা করবে সবাই নাকি করবে? পারবো, করবো দাদা। হ্যাঁ স্যার, চেষ্টা করব। হ্যাঁ স্যার, চেষ্টা হ্যাঁ করবো। স্যার করবো হ্যাঁ চেষ্টা। স্যার, চেষ্টা করবো। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। স্যার। দ্যাটস মাই প্লেজার যে তোমরা এত সুন্দর উত্তর দিচ্ছ, যে সবাই করবে চেষ্টা, ঠিক আছে? তার জন্য কিছু ডেটা লিখে দিচ্ছি, যেটা না জানলে তোমরা পারবে না। 1 HP মানে হচ্ছে না না, 550 এবার দাও মুভমেন্ট হচ্ছে কিনা। ফুট পাউন্ড পার সেকেন্ড, ঠিক আছে? আরো কিছু ডেটা আমি এফপিএস দিয়ে দিচ্ছি। এফপিএস 1 ফুট মানে হচ্ছে 30.48 সেন্টিমিটার, 1 পাউন্ড সমান 453.6 গ্রাম, ঠিক আছে? আর জি এর ভ্যালু তো সবাই জানে যে 980 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 980 দিয়েছে, ঠিক ঠিক আছে? আছে। আর একটা ইনফরমেশন যেটা জানাটা জরুরি তোদের, যে 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্ক, যে প্রমাণটা আমি আগেও করেছি। আর জুল পার সেকেন্ড সমান হয়ে যাচ্ছে ওয়াট, এটাও জানাটা জরুরি। এত কিছু ইনফরমেশন জানলে, ইনফরমেশন গিভেন, ইনফরমেশন গিভেন, এগুলো আমি দিয়েছি ভাই, এক্সামিনার দেয়, এক্সামিনার দেবে না, আমি দিয়েছি। যাই হোক, এইটা দেওয়া আছে, এবার এটাকে তুই কি করে 1 HP সমান কত ওয়াট হবে, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? সামারি কি কি ছিল? লস পড়িয়েছি, ল অফ কনজারভেশন অফ এনার্জি। ল অফ কনজারভেশন অফ এনার্জি পড়িয়েছি, লস অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি পড়িয়েছি, তার সাথে সাথে ল এর এক্সাম্পলস পড়িয়েছি দুটো, তার সাথে সাথে পাওয়ার পড়িয়েছি, হোয়াট ইজ পাওয়ার, পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক বাই টাইম। ভাই চেষ্টা তো করছি তোদেরকে পড়ানো, বোঝানো, শেখানো, তাই তো নাকি? না খাটছি? দাদা অনেক ঠিক ভালো। আছে, চেষ্টা আমার চলছে ভাই, তোদের একটু এফোর্ট লাগবে, তাহলেই আসল জায়গায় চলে যাবে। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আছে 1 HP কস্ট 746 ওয়াট, এটা মনে তো রাখতেই হবে তার সাথে সাথে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লাস ছিল আজকে।